কোনো ভুলের কারণে যেন ছাত্র জনতার বিজয় হাতছাড়া না হয় সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। আজ দুপুরে দেশে ফিরছেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। বিবৃতিতে ডক্টর ইউনূস বলেন, অকারণ সহিংসতা করে অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়। সহিংসতাকে সবার শত্রু উল্লেখ করে তিনি বলেন, কেউ শত্রু সৃষ্টি করবেন না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকা, সব ধরনের সহিংসতা বন্ধ ও সম্পদ নষ্ট না করারও আহ্বান জানান তিনি। নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিপুল সম্ভাবনাময় দেশটিকে পরবর্তী প্রজন্মের জন্য এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। বিবৃতিতে নতুন পৃথিবী নির্মাণে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর ইউনূস। শ্রম আদালতের দেয়া 6 মাসের কারাদণ্ড থেকে খালাস পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ীর সাজা বাতিল করে আদালত। ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, শ্রম আপিল ট্রাইব্যুনাল ডক্টর ইউনূস সহ অন্যদের আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে দেয়া হয় 30,000 টাকার জরিমানা। দণ্ডিত অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। রায়ের বিরুদ্ধে 28 জানুয়ারি আপিল করেন তারা। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাতে। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হবে 15 সদস্যের। বঙ্গভবনে আমন্ত্রিত 400-র বেশি অতিথি। বুধবার সন্ধ্যায় সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ অনুষ্ঠানের। সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস বৃহস্পতিবার রাত 8টা নাগাদ শপথ গ্রহণ করবেন। এই সরকারের আকার হবে 15 সদস্যের। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। শিগগিরই দেশে পুলিশের অনুপস্থিতির কারণে সৃষ্ট সমস্যার সমাধান হবে মনে করেন সেনাপ্রধান। পুলিশ পুনর্গঠন কাজ শেষে শিগগিরই কাজে ফিরবে বলেও জানান তিনি। পুলিশ ইজ একটা বড় ফোর্স, তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ভয় পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়টা খুব সহজেই আমরা পূরণ করতে পারব। দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার নিশ্চয়তা প্রদান করেন সেনাপ্রধান। জানান, বিচারের আওতায় আনা হবে ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের। 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, যোগাযোগ, আইন, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোকে সচল করতে হবে। দেশে ভবিষ্যতে যেন আর কোনো কর্তৃত্ববাদী সরকার সৃষ্টি না হয়, সেজন্য রাজনৈতিক সংস্কারও জরুরি। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে গড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। 1.5 দশকের দমন, পীড়ন, দুর্নীতি ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণজোয়ারে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভেঙে দেয়া হয় দ্বাদশ সংসদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থার সংস্কার জরুরি। সুশীল সমাজের একাংশ মনে করেন স্বল্প পরিসরে হলেও স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, যোগাযোগ ও স্বাস্থ্যসহ বেশ কিছু খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুরু করা জরুরি। পররাষ্ট্র যদি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস নেয়, আমি মনে করি এটা 2-3 দিনের ব্যাপার, মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবস্থান তুলে ধরা। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, পার্লামেন্টারি উইং যারা ড্রাফট করবে, কৃষি, অর্থ, এইগুলোতে জরুরি। আমি মনে করি যে ঐক্যমত যেহেতু নিশ্চয়ই কয়েকটা নামের ব্যাপারে হয়ে গেছে, তাদেরকে নিয়ে কাজটা শুরু করুক। শিক্ষার্থীরা 3 বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও এর রূপরেখা এখন স্পষ্ট নয়। তবে সুশাসনের জন্য নাগরিক সুজন মনে করে সংবিধান সংস্কার সহ নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক দলের সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা সহ বেশ কিছু সংস্কার জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত, যাতে আমাদের আবারও অতীতের পুনরাবৃত্তি না হয়। তো এটার জন্য এখন নির্ভর করবে যে কত দ্রুত যে একটা কার্যকর প্রশাসনিক ব্যবস্থা সৃষ্টি করা যায়, কত দ্রুত একটা এই প্রতিষ্ঠানগুলোকে একটা মোটামুটি কার্যকর অবস্থানে নিয়ে যাওয়া যায়। নতুন প্রজন্মের হাত ধরে আশার আলো জ্বলেছে। এখন সব শ্রেণী পেশার মানুষের ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতার চর্চা, দুর্নীতিমুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধ্বংস ও প্রতিহিংসা নয়, ভালোবাসায় শান্তির সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে তারেক রহমান দ্রুত নির্বাচনের দাবি তুলে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে হবে। বুধবার বিকেলে নয়াপল্টনের সমাবেশে তারা এই আহ্বান জানান। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভেঙে দেয়া হয়েছে সংসদ, মুক্তিও মিলেছে বিএনপি চেয়ারপারসনের। উচ্ছ্বাস আনন্দ নিয়ে তাই দলে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে গণতন্ত্রের জন্য আন্দোলনে নিহত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। পালন করা হয় 1 মিনিটের নীরবতা। সমাবেশের সবচেয়ে বড় বার্তা ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে দলের নেতাকর্মীদের জন্য পাঠানো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভিডিও বার্তা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, সেই লক্ষ্য পূরণ করতে হবে। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এর আগে লন্ডন থেকে সমাবেশে অনলাইনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান তিনি। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ছাত্র জনতার বিজয়কে ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। সারা দেশে চলমান নাশকতা প্রতিহত করে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর এটাই বিএনপির প্রথম সমাবেশ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে দলটি। বিএনপি নেতারা আশা করছেন দেশে এবার গণতন্ত্র ফিরবে, জনগণের ভোটে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দেন ঢাকা ও আশেপাশের জেলার নেতাকর্মীরা। সবার মধ্যে ছিল অন্যরকম উচ্ছ্বাস। নেতাকর্মীরা জানান, দলের নির্দেশনা মোতাবেক এখন থেকেই তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন। একটি অংশগ্রহণমূলক ও অবাধ সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও প্রত্যাশা তাদের। বিএনপির সমাবেশ ঘিরে বুধবার সকাল থেকে নয়াপল্টনে নেতাকর্মীদের স্রোত। শুধু ঢাকা নয়, আশপাশের জেলা গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সহ দলীয় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন সহ আশপাশের এলাকা। ঢাকা সহ বিভিন্ন জেলার তৃণমূল নেতাকর্মীরা জানান, চলমান এ বিজয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর তারা। দীর্ঘদিন পর দেশের মানুষ স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে বলেও দাবি তাদের। দেশকে দুর্নীতিমুক্ত করা এবং শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। ৭১ একবার স্বাধীন হয়েছিল, এখন আবার এই দ্বিতীয়বার ৫ তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর কোনো সহিংসতা নয়, এই বাংলাদেশকে নতুন রূপে আমাদের গড়তে হবে। নয়াপল্টনের সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য অনুসারে নতুন উদ্যমে তৃণমূলে কাজ শুরুর কথা জানান তারা। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি, তাহলে এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সারা বাংলাদেশে শৃঙ্খলা ফিরে আসবে। তারেক যে এই দেশে আসবে, গণমানুষকে নিয়ে, সকল মানুষকে নিয়ে একটি সুশীল সমাজ গঠন করবে। আজকে এই সাধারণ সমাবেশ আসলে সমাবেশ না, আমাদের আজকের এই মুক্তিকামী জনতার একটা উৎফুল্ল সমাবেশে উপনীত হয়েছে আমরা। বিএনপির এ সমাবেশে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পরই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ। এতে যোগ দেওয়া নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও ছাত্র জনতার আন্দোলন, জনগণের আন্দোলন সফল হয়েছে, তাই আজকের এই সমাবেশকে তারা বিজয় উৎসব হিসেবে পালন করলেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। সব পুলিশ সদস্যকে আজ থেকে স্ব কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। বিকেলে রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিং করে এ নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তিনি। এ সময় আইজিপি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আবারও নিজ নিজ কর্মস্থলে ফিরতে হবে। পুলিশ কর্মকর্তারা যেন ব্যক্তিগত, সামাজিক মাধ্যমে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের নামে দাবি দাওয়া প্রকাশ না করে সে নির্দেশও দিয়েছেন নতুন আইজিপি। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। আইজিপির দায়িত্ব নেওয়ার আগে ময়নুল ইসলাম ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আয়নাঘর থেকে মুক্তি পেতে শুরু করেছেন বন্দীরা। সেখান থেকে বের হয়েই আয়নাঘরের নির্মমতার বর্ণনা দিচ্ছেন অনেকে। এখনো যারা বন্দী আছেন তাদের দ্রুত মুক্ত করার তাগিদ মানবাধিকার কর্মীদের।
8 বছর পর কথিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাশেম। মঙ্গলবার তারা পরিবারের কাছে ফেরেন। সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপর থেকেই একে একে তারা মুক্ত হতে থাকেন। মায়ের ডাক সংগঠনের তথ্য বলছে 2005 থেকে 2022 সাল পর্যন্ত 614 জন নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে 78 জনের মরদেহ উদ্ধার হয়েছে, 94 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ফেরত এসেছে 57 জন। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, যারা ফেরত এসেছেন তারা ট্রমায় ভুগছেন, তারা এখনো ভীত। আয়নাঘরে কতজন বন্দী ছিলেন বা আছেন তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বুধবার দুপুর 12টা 20 মিনিটে পদত্যাগপত্রে সই করেন তিনি। পরে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। 2020 সালের 8 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AM আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে 2 মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। 2019-20 মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ 2020-21 মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং 4 ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। পরে চাপের মুখে পদত্যাগপত্র দেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর। দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে জানান, শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। গণ আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর অস্থিরতা শুরু হয়েছে কেন্দ্রীয় ব্যাংকেও। গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং 4 ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এসআলম গ্রুপ সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধেও বিক্ষোভ করেন তারা। এছাড়া পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন পে স্কেল, সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান তারা। আমাদের ইডি অ্যান্ড টপ ইডি বাংলাদেশ ব্যাংকের যারা রেগুলার নিয়োগ, তার বাইরে উপরে যারা আছেন সবাইকে আমরা পদত্যাগ করার জন্য বলেছি। সেই ইনক্রিমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে আমাদের এই জালিম গভর্নর এবং গভর্নরের মদতপুষ্ট। আমরা বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছি রিসেন্টলি, কিন্তু আসার পর থেকে দেখছি অনেক অরাজকতা, অনেক ডিসিশন যেগুলো আসলে আমরা ব্যাংক কর্মীরা চাচ্ছি না। বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ অন্য এক ডেপুটি গভর্নর পদত্যাগ করেন। বাকি 2 ডেপুটি গভর্নর, BFIU প্রধান ও নীতি উপদেষ্টার পদত্যাগেরও সিদ্ধান্ত হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি তার বিদেশ যাত্রা ঠেকাতে সতর্ক থাকার ঘোষণাও দিয়েছেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল থেকে NBR এ জড়ো হন কর্মচারীরা। NBR চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, NBR চেয়ারম্যান পদে থাকতে রহমাতুল মুনিম নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে অন্যায় মামলা করেন, পাশাপাশি বিভিন্ন শিল্প গ্রুপকে অন্যায় সুবিধা দেন। কর্মচারীরা অভিযোগ করেন, রহমাতুল মুনিম NBR এ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে স্বৈরাচারের কাছ থেকে একের পর এক এক্সটেনশন নিয়ে 2-3 জন দালাল চাটুকার প্রথম সচিবকে নিয়ে এসে জাতীয় রাজস্ব পরিষদ ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট আসতেছে, আমরা চাই তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
আমরা চাই সকল স্বৈরাচারের পতন হোক, সকল স্বৈরাচার নিপাত যাক, সর্বত্র আমাদের সংস্কার হোক। ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় নেমে পড়েন তারা। এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন নগরবাসী। এদিকে আজ থেকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। বুধবার সকাল থেকেই সড়কে বেড়েছে যান চলাচল। বাসের সংখ্যা অন্যান্য সময়ের মতো না হলেও মঙ্গলবারের চেয়ে বেশি দেখা যায়। ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচলও বেড়েছে। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যতদিন না দেশে আইন কানুন শৃঙ্খলা ঠিকঠাক মতো সচল হচ্ছে ততদিন আমরা আছি মাঠে, আমরা রাজপথ ছাড়ি না এখনো। আমরা স্বেচ্ছাসেবী হিসেবে করতেছি, যেহেতু এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। নিজের মনে করে যদি আমি দায়িত্বগুলো পালন করি তাহলে হচ্ছে আমরা নিজেদের দেশ অথবা নিজেদের বাসা মনে করে যদি নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা মেনটেন করি, তবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো সুন্দর করে। আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, রোভার স্কোয়াডের সদস্যরা রয়েছে এবং আপনার রেড ক্রিসেন্টের সদস্যরা আমাদের সাথে রয়েছে। আমরা সবাই মিলে সমন্বয় করে কাজ করতেছি। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছেন। কিছু জায়গায় তাদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও। ট্রাফিক না থাকা ছাত্ররা যে দায়িত্ব পালন করতেছে, খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে এবং তারা যে আন্তরিকতার সাথে দায়িত্বটা পালন করতেছে, এটা আমরা দর্শক যারা আছি তারাও তাদেরকে সহযোগিতা করতেছি, তারাও আমাদের সাথে খুব ভালো আচরণ করতেছে। তারা ভালোভাবেই ব্যবস্থাপনা করতেছে, ভালোভাবেই আপনার কার্যক্রম পরিচালনা করতেছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরাচ্ছেন কেউ কেউ। আমরা ছাত্ররা অনেক কষ্ট করছি, যেহেতু দেশ আমাদের, আবার পুরো সংস্কার করে আগের জায়গায় নিয়ে আসার কাজও আমাদের। যেহেতু হচ্ছে যে আমাদের এখন বর্তমানে সরকার ব্যবস্থা নেই বা হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বা নিরাপত্তা কর্মীরা নেই, তো আমরা হচ্ছে যে যেহেতু হচ্ছে যে দায়িত্ব নিয়েছি দেশের, তো আমরা সেই অনুযায়ী হচ্ছে যে দেশের দায়িত্বগুলো পালন করছি। সড়কে এর আগে নানা বিশৃঙ্খলা দেখা গেলেও এখন সেগুলো না থাকায় স্বস্তি ফিরছে নগরবাসীর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শান্ত হওয়ার পর বগুড়ায় এখন সংস্কার ও সংরক্ষণ শুরু করেছে শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক আইন, বৃক্ষরোপণ সহ নানা সমাজসেবামূলক কাজ করছে তারা। শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রত্যাশা আগামী শাসক হবে দুর্নীতিমুক্ত, প্রভাবমুক্ত এবং জনবান্ধব। এক দফা দাবিতে সারা দেশের মতো রাজপথে নামে বগুড়ার শিক্ষার্থীরাও। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার মাধ্যমে বিজয় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কয়েকদিনের সহিংসতায় এলোমেলো শহর এখন পরিষ্কার পরিচ্ছন্ন, সংস্কার, ট্রাফিক শৃঙ্খলা এমনকি বৃক্ষরোপণের কাজে নেমেছে শিক্ষার্থীরা। বই চেঞ্জ হয়ে গেছিল মাঝখানে, আমরা সেটাকে চেঞ্জ করতে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের এটাই একটা দাবি যে আমরা কারিকুলামকে চেঞ্জ করে আমরা ভালোভাবে আমরা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে আমরা দেশের উন্নয়ন করবো। কালকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, বৃক্ষরোপণ করেছি, যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যে যত সম্ভব চেষ্টা করেছি যে যতটুকু আমরা মেরামত করতে পারি মেরামতের কার্যক্রম আমরা করে গিয়েছি। প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চান না সাধারণ মানুষ। লোভ লালসাহীন শিক্ষার্থীদের মতোই প্রভাবমুক্ত, জনবান্ধব শাসন ব্যবস্থার দাবি তাদের। ছাত্ররা দেশটা পরিচালনা করুক, দুর্নীতিমুক্ত দেশ গড়ক, আমরা এটাই প্রত্যাশা এবং যেটাই আমরা আশা। এই প্রজন্মই সঠিক বাংলাদেশকে এগিয়ে নেবে এবং দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ এরাই গড়বে। নিহত শিক্ষার্থীদের রক্তের ঋণ পরিশোধে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ গড়তে আগামী সরকারকে বড় ভূমিকা রাখতে হবে বলছেন বিশিষ্টজনরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 20 দিন বন্ধ থাকার পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব কয়টি হল। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়, জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আজ থেকে হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে। হলগুলোতে শুধু নিয়মিত বৈধ শিক্ষার্থীরা উঠতে পারবেন। কোনো অবৈধ বা বহিরাগত কেউ যাতে উঠতে না পারে সেজন্য প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণমাধ্যম কর্মী মোহাম্মদ আতিকুর রহমানের হত্যার প্রতিবাদ, বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিজনেস পোস্ট এবং দৈনিক আমাদের সময় পত্রিকার কর্মরত তার সহকর্মীরা। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দি বিজনেস পোস্ট এবং দৈনিক আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুল আলম জানান, দেশে যে নৈরাজ্য, সহিংসতা এবং সংঘাত চলছে তার বলি হয়ে গেল আতিকুর রহমান। যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে তাদের কাছে আতিক হত্যার তদন্ত ও দোষীদের বিচার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোনো সংবাদকর্মী বা নাগরিককে হত্যার শিকার হতে না হয়। নতুন নিয়োগ পাওয়া পুলিশ প্রশাসনের কথা তুলে ধরেন তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, প্রতিটি সংবাদ মাধ্যমকে অগ্রাধিকারভাবে নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানান তিনি। ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছে, দায়িত্ব নিয়েছে। আমরা বলবো, দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন, একটি শৃঙ্খল সমাজ আপনারা বিনির্মাণ করুন। একটা বিশৃঙ্খল সমাজ দিনের পর দিন চলতে পারে না। আপনারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। শুধু পানিটাই ঠান্ডা। পলিথিলিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরাকুল ওয়াটার ট্যাঙ্ক। চলমান পরিস্থিতিতে দেশ ছাড়ার চেষ্টায় বিগত সরকারের ঘনিষ্ঠ অনেকে। সে কারণেই সীমান্তে কড়া নজরদারি বিজিবির। ভারতের সঙ্গে 4000 কিলোমিটারের বেশি সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল বাড়িয়েছে তারা। বেনাপোল, হিলি, বাংলাবান্ধা, তামাবি, লাখাউড়ার মতো বেশিরভাগ ইমিগ্রেশন চেকপোস্টে কয়েক ধাপে চলছে তল্লাশি। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন পার হয়ে আবারও বিজিবির জেরার মুখে পড়ছেন যাত্রীরা। তল্লাশি করা হচ্ছে সব ব্যাগ, পরিচয়ও নিশ্চিত করা হচ্ছে কয়েক ধাপে। এই সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবৈধ পারাপার ঠেকাতে বাড়ানো হয়েছে টহল। চুয়াডাঙ্গার সীমান্ত এলাকাগুলোয় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বিজিবি। এখানেও বেশ কিছু পয়েন্টে অবৈধ পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। দিনাজপুরের হিলিতে সীমান্তের পাশাপাশি ইমিগ্রেশন সতর্কতা বাড়ানো হয়েছে। কাউকে সন্দেহ হলে বাড়তি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পঞ্চগড়ের 284 কিলোমিটার সীমান্তকে অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এজন্য ব্যাপক সতর্কতায় বিজিবি। সীমান্ত পাহারায় পঞ্চগড় 18 ব্যাটালিয়নের পাশাপাশি কাজ করছে নীলফামারী 56 এবং ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন। সিলেট সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস এবং কাস্টমস হাউসের কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ বলছেন, নিরাপত্তাজনিত কারণে অনেকেই পণ্য খালাস নিচ্ছেন ধীর গতিতে। তবে বুধবার থেকে এসব কার্যক্রমে আগের চেয়ে এসেছে গতি। বুধবার চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার উঠানামা হয়েছে 4971 একক। এর মধ্যে 2958 একক কন্টেইনার জেটি থেকে জাহাজে এবং জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামানো হয়েছে 2013 একক কন্টেইনার। বন্দরের ভেতরের কার্যক্রম পুরোপুরি চালু আছে, কিন্তু ব্যবহারকারীরা নিরাপত্তাজনিত কারণে পণ্য খালাস ধীরে করছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ধরেন কেউ না কেউ ডেলিভারি নেওয়ার জন্য আসতে হবে, গাড়ি ঘোড়া চলতে হবে। সেই হিসাবে আমাদের ডেলিভারিটা অন্য সময় যেখানে 3500-4000 টিউস কন্টেনার ডেলিভারি যেত রেগুলারলি, সেটা কোনো কোনো সময় দেখা যায় যে একেবারে এমনও হয়েছে যে 400-500 কন্টেনার মাত্র ডেলিভারি গেছে। নিরাপত্তা ঝুঁকিতে ব্যাহত হয় কাস্টমস হাউজের শুল্কায়ন কার্যক্রম। বুধবার থেকে সেই সংখ্যা কেটে গেছে উল্লেখ করে পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছে এবং স্টেক হোল্ডার আসছে। আজকে স্বাভাবিক কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো বোধ করছি না। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি, অসুবিধা হচ্ছে না আমাদের আজকে। সাধারণত চট্টগ্রাম বন্দর থেকে গড়ে প্রতিদিন 4000 কন্টেইনার খালাস হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ার বাজার। সরকার পতনের পর দ্বিতীয় কার্যদিবসে শেয়ার বাজারে বড় ধরনের উত্থান অব্যাহত ছিল। বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 192 পয়েন্ট, লেনদেন হয়েছে 775 কোটি টাকা। দর বেড়েছে 67 প্রতিষ্ঠানের শেয়ারে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে প্রায় 550 পয়েন্ট।
শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার দেখা দিয়েছে। বাজারে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। বুধবার লেনদেনের 7 মিনিটেই ঢাকায় স্টকের প্রধান সূচক বাড়ে 20 পয়েন্ট। এরপর সূচক কিছুটা কমলেও দিন শেষে ডিএসইএক্স বেড়েছে 192.36 পয়েন্ট, অবস্থান করছে 5618 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 775 কোটি 55 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 26 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 266টির, কমেছে 144টির এবং অপরিবর্তিত রয়েছে 16টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্রিটিশ আমেরিকান টোবাকো, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে রবি। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অ্যাপোলো ইস্পাত, দ্বিতীয় রানার অটো, তৃতীয় অবস্থানে ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 545 পয়েন্ট, অবস্থান করছে 15,938 পয়েন্টে। লেনদেন হয় 225 কোটি টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর কাঁচা বাজারে চাঁদাবাজি কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। এতে খরচ কমেছে, নিয়ন্ত্রণে আসছে পণ্যের দাম, স্বস্তি ফিরেছে ভোক্তাদের মধ্যে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি কার্যক্রম শেষে এসব বলেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে বন্দরের কাজেও গতি এসেছে বলে জানান তিনি। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে দেশ, বাজারে বেড়েছে পণ্যের সরবরাহ ও ক্রেতা আনাগোনা। আলু, পেঁয়াজ, চালসহ বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। ভবিষ্যতে ভোগ্যপণ্যের বাজারে যেন কোনো কারসাজি না হয়, সেটাই চাওয়া ভোক্তাদের। মানুষের যে মৌলিক চাহিদা এগুলো ভালোভাবে আদায় করা সম্ভব এবং কিন্তু মৌলিক চাহিদা গ্রহণ করা সম্ভব, আমরা এরকমই প্রত্যাশা করি। সরকার পতনের পর বুধবার বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলেন, নিয়ন্ত্রণে এসেছে দীর্ঘদিনের সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। মানুষের এখন সবচেয়ে বড় কনসার্ন যেটা পরবর্তীতে আসবে দ্রব্যমূল্য নিয়ে, সেখানে যদি এইভাবে স্বাভাবিক অবস্থা আমরা বিরাজ করতে থাকে এবং যে হিডেন কস্ট, যেটা আপনারাও জানেন কোথায় হিডেন কস্টগুলো ছিল, সেগুলো যদি আপনার মিনিমাইজ হয়ে যায়, ন্যাচারালি আপনার পণ্য সাপ্লাই এবং মানুষের যে ভোক্তার পর্যায়ে এই পণ্য প্রাপ্তি এবং সেটি রিজনেবল প্রাইসে সেটা ধরে রাখা সম্ভব হবে। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চলবে বলেও জানান তিনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।